রূপার মা, আমাদের তো কিছু একটা করতে হবে, না হলে সংসার চালাবো কিভাবে? কি করবে ভাবছো? এমন করে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে। এর উপর মেয়ের লেখাপড়ার খরচ। দেখি ভাইয়ের কাছে গিয়ে কিছু টাকা ধার দেয় নাকি। যদি ধার দেয় তবে সেই টাকা দিয়ে একটা গাভী কিনবো, তাহলে দুধ বিক্রি করে আমার সংসার ভালোভাবে চলে যাবে। কথাটা মন্দ বলনি, তবে আর দেরি করো না। তাড়াতাড়ি তুমি তোমার ভাইয়ের কাছে যেও, সকাল হলে। এখন ঘুমাও। রূপার মা, আমি ভাইদের বাড়িতে যাচ্ছি, তুমি রান্নাটা শেষ করো। মেয়েটা কাল থেকে না খেয়ে আছে। ঠিক আছে, যাও, দেখো ওনারা কি বলে। তোমাদের বাড়িতে মনে হচ্ছে মাংস রান্না হয়েছে, খুব সুন্দর সুগন্ধ বের হচ্ছে। আরে না, মনে হয় পাশের বাড়ি থেকে মাংসের সুগন্ধ বেরোচ্ছে। তা তুই আমাদের বাড়িতে কেন? আসলে আমাদের খুব অভাব যাচ্ছে, হাতে কোনো টাকা নেই। এদিকে আমার সব জমি নিয়ে নিয়েছো, কেমন করে যে সংসার চালাবো। তোর জমি তো আমি ইচ্ছে করে নেই, বাবা আমার নামে লিখে দিয়ে গেছে, এই জন্য আমি নিয়েছি। গিন্নি, বাজারটা ঘরে রেখে আসো তো। ভাই, বাড়িতে বউ মেয়ে না খেয়ে মরবে যে, দয়া করে আমাকে একটু সাহায্য করো। আমাকে অল্প কিছু জমি দাও, যেখানে চাষ করে আমি আমার সংসার চালাতে পারবো। তোকে দেওয়ার মতো আমার কাছে কোনো জমি জমা নেই। তুই এখন যা তো আমার বাড়ি থেকে, অনেক কাজ আছে আমার। তাহলে আমাকে কিছু টাকা ধার দাও, অন্তত 2 মাসের ভেতর শোধ দিয়ে দিব। আসলে ভাবছি আমি একটা গাভী কিনবো, যাতে দুধ বিক্রি করে কোনো রকম সংসারটা চালাতে পারি। আদিক্ষেতা দেখে বাঁচি না। তোমার জন্য কি টাকা নিয়ে বসে আছি? আমার একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ নষ্ট করে তোমাদের সবকিছু দিয়ে দিতে বলছো? ভাবি, আমি তো ধার নিতে চাইছিলাম। তোমার টাকা শোধ দেওয়ার যে কত মুরদ, সেটা আমরা ভালো করেই জানি। তুমি এখন চলে যাও। উপরওয়ালা, তুমি একটা ব্যবস্থা করো, কেমন করে সংসার চালাবো আমি। বাবার জমি তো সব ভাইয়ে জোর করে দখল করে নিয়েছে, আমার যে ভিটে বাড়ি ছাড়া কিছুই নেই। কখন থেকে মেয়েটা না খেয়ে বসে আছে, বলছে তোমার সাথে আজ ভাত খাবে। এত সময় কি করছি? তোমার ভাই কি টাকা দিয়েছে? না রূপার মা, অনেক করে বললাম ভাইকে, আমাকে কোনো টাকা দিল না, বরং অপমান করেছে ভাই ভাবি। বাবা, তুমি কবে বাড়ি ফিরলে? কখন থেকে তোমার জন্য বসে আছি। দেখো, তোমার জন্য জঙ্গল থেকে আমি বড়ই এনেছি। মা, খেয়েছি, এটা তুমি খাও। আমি খাবো না মা, তুই খা। তোকে তো আর কোনো ফল খাওয়ানোর মতো সাধ্য আমার নেই। এমন করে বলো না, আমি কিছুই খেতে চাই না। শুধু তোমাদের সাথে 2 মুঠো ভাত পেটে পড়লেই হবে। তোর মতো মেয়ে যেন সৃষ্টিকর্তা সবার গড়ে দে। আমার অভাবের কথা ভেবে কখনো কিছু আবদার করিস না। রূপার মা, দুটো বাদ দাও দেখি। এ কি, আমাদের দুজনকে খেতে দিলে, তুমি খাবে না? তুমি ভাত নাও, আজ সবাই একসাথে খাবো। আসলে আমার খুব খিদে পেয়েছিল, তাই কিছুক্ষণ আগেই খেয়ে নিয়েছি। কখন খেয়েছো? আমি তো বাড়িতেই ছিলাম, তোমাকে তো খেতে দেখিনি। আসলে আমার এখন খিদে নেই, তোরা খেয়ে নে মা, আমি পরে খেয়ে নিব। মা, হাঁড়িটা দে দেখি। এ কি, হাঁড়িতে তো ভাত নেই, মিথ্যা কেন বলছো? আসলে বাড়িতে অল্প চাল ছিল, সেটাই রান্না করেছি। আমাদের 3 জনের ভাতে হবে না। ভাত অল্প তাতে কি, সবাই মিলে খেলে আরো পেট ভরবে। এই নাও, এই ভাতগুলো তুমি খাও। তোমার তো কোনো কাজ নেই। আমি মিনা চাচিদের বাড়িতে কাজ ঠিক করেছি। উনি একা মানুষ, সব কাজ করে পারে না, তাই আমাকে বলছিল। তুমি একা কেন যাবে মা? আমিও তোমার সাথে যাবো কাজে, তোমাকে সাহায্য করব। তোকে যেতে হবে না, বাড়িটা দেখিস। আমি আমাদের বাড়ির সামনে কিছু মরিচের বীজ ছড়িয়েছিলাম, সেখানে ছোট ছোট চারা হয়েছে। তুই আর তোর বাবা মিলে মরিচের গাছগুলো চারপাশ ঘিরে দিস। ঠিক আছে রূপার মা। মা রূপা, চল আমরা বাঁশের ঝাড় থেকে কিছু বাঁশ কেটে মরিচ গাছগুলো ঘিরে দেই। চাচি, আজ প্রথম দিন, এজন্য আসতে দেরি হয়েছে। কাল থেকে সকাল সকাল আসবো। তা বলুন, কি কাজ করতে হবে আমাকে? আসলে মা, ছেলেরা সব শহরে থাকে, বাড়িতে এত কাজ আমি একা করে পারছি না।
শরীরটাও তেমন ভালো না। তুমি গরুকে খেতে দেওয়া থেকে শুরু করে বাড়ির সব কাজ করবে। ঠিক আছে চাচি, আমি তাহলে আমার কাজ শুরু করি। এমনিতেও আজ দেরি করে এসেছি। তবে তাই করো, কাজ পরিষ্কার করে করবে। এখন যাও। চাচি, আমার সব কাজ শেষ। আমাকে যদি প্রথম মাসের টাকাটা দিতেন। আসলে বাড়ির চাল ফুরিয়েছি। তোমার কাজ পরিষ্কার আছে। ঠিক আছে, আমি তোমাকে 1 মাসের টাকা দিচ্ছি। সময় মতো চলে এসো কাজে প্রতিদিন। আপনি আমার অনেক বড় উপকার করলেন চাচি। বাড়ির কাউকে আর না খেয়ে থাকতে হবে না। আজ আমি আসি। মা, আমাদের মরিচ গাছ খেতে শেষ। আমি বাড়ির সব কাজ করে রেখেছি। তোমাকে আর বাড়ির কাজ করতে হবে না। ভালো কাজ করেছিস মা। এই নাও, চাচির কাছ থেকে 1 মাসের টাকাটা আগে নিয়ে নিয়েছি। তুমি এই টাকা দিয়ে বাজার করে নিয়ে এসো। আমাদের বেশ কয়েকদিন চলে যাবে এই টাকায়। কথাটা তুমি মন্দ বলনি রূপার মা। আচ্ছা, আমি তবে বাজার করে নিয়ে আসি। মা মীরা, তোকে আর কাল থেকে কাজ করতে আসতে হবে না। কেন চাচি? আমি কি কোনো কাজে ভুল করেছি? দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না। এরপর থেকে আরো ভালো করে কাজ করব। কোনো কাজে আর ভুল হবে না। আরে, তুই এমন করে বলছিস কেন? মনে হচ্ছে খুব ভয় পেয়েছিস। আসলে চাচি, এই কাজের উপরে যে আমাদের সংসারটা চলে। দয়া করে আমাকে কাজে আসতে নিষেধ করবেন না। তোর সব কাজ অনেক ভালো মা, কিন্তু শহর থেকে খবর এসেছে আমার ছেলে আর ছেলের বউ অসুস্থ। সেখানে আমাকে থাকতে হবে। এজন্য গরু ছাগল সহ সব বিক্রি করে দিয়েছি। তাহলে আপনি শহরে চলে যাবেন? হ্যাঁ, তবে আমি যখন আবার গ্রামে আসব তখন তোকে ঠিক বলবো বাড়িতে কাজের জন্য। এখন আমাকে আমার কাপড় গোছাতে সাহায্য কর মা। মোর্শেদ আসবে আমাকে স্টেশনে পৌঁছে দিতে। কি হয়েছে রূপার মা? তোমার মন খারাপ মনে হচ্ছে। মিনা চাচি শহরে চলে গেছে। ওনার বাড়িতে কাজ করে কোনো রকম সংসারটা চলছিল। এবার কিভাবে সংসার চালাবো? চিন্তা করছো কেন মা? আমাদের মরিচ গাছে তো অনেক মরিচ ধরেছি। মরিচের এখন অনেক দাম। মরিচ বিক্রি করে আমরা দুবেলা ঠিক খেতে পারবো। ভালো কথাই বলেছিস। ভাগ্য ভালো মরিচ গাছ লাগিয়েছিলাম। এই অসময়ে কাজে লাগবে। আরে, এদের বাড়ির সামনে দেখে অনেক মরিচ গাছ লাগিয়েছে। মরিচও ধরেছে অনেক। ওরা তাহলে এত সময় মরিচ গাছের কথা বলছিল। বাড়ি যাই, এখন তো মরিচের ভালো দাম। এই মরিচ বিক্রি করলে তো অনেক টাকা পাবে। কিছু একটা করতে হবে। তোমার ভাইরা তো মরিচ লাগিয়েছে, অনেক মরিচ হয়েছে গাছে। এখন মরিচের তো অনেক দাম। তুমি ঠিকই বলেছ গিন্নি। আমিও দেখেছি মিরাজদের মরিচ ভালো জাতের। মিরাজরা মরিচ বিক্রি করলে তো আমাদের মরিচ তেমন বিক্রি হবে না। কিছু একটা ব্যবস্থা করতে হবে। চলো, আমি আর তুমি গভীর রাতে তোমার ভাইয়ের সব মরিচের গাছ তুলে ফেলি। সাথে সব মরিচও তুলে আনবো। তুমি ঠিকই বলেছ। মরিচ এনে শহরে যাব মরিচ বিক্রি করতে। ওদের মরিচ দেখলে তো চিনতে পারবে। আমাদের মরিচ তো অন্যরকম। রাতে নিয়ে যাব, কেউ টের পাবে না। অনেকগুলো টাকা পাবো। এখন খেয়ে নাও তাড়াতাড়ি। আমাদের তো গভীর রাতের জন্য অপেক্ষা করতে হবে। আমি মোমবাতি এনেছি। চলো, রাতের আধারে তো আর যাওয়া যাবে না। ঠিক আছে, চলো। রাকিব ও আশা মিরাজের বাড়ি গিয়ে তাদের মরিচ গাছ থেকে সব মরিচ তুলে ফেলে। এরপর গাছগুলো উপড়ে দেয়। আমাদের ইচ্ছা পূর্ণ হয়ে গেছে। তাড়াতাড়ি বাড়িতে চলো, না হলে কেউ দেখে ফেলবে। দেখে যাও কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এমন করে চিৎকার করছো কেন? আমাদের সব মরিচ গাছ কে তুলে ফেলেছি। মরিচও তো একটাও নেই। এত বড় সর্বনাশ কে করলো আমাদের? মনে করেছিলাম মরিচ বিক্রি করে কয়েকদিন ভালোভাবে সংসার চলে যাবে। বাড়িতে তো তেমন বাজার নেই। মায়ের কাছেও মাত্র 200 টাকা আছে। কি আর করার, আমি জঙ্গলে যাই, কাঠ কেটে বিক্রি করব। এতে সবার মুখে তো দুটো খাবার জুটবে।
জঙ্গল তো অনেক ভয়ঙ্কর, ভয় তো সেখানে কেউ যায় না। তাছাড়া শুনেছি বন্য পশুর নাকি অনেক বেশি উৎপাত সেখানে। আরে কিছুই হবে না। তাছাড়া এভাবে ঘরে বসে থাকলে তো সবাই একসাথে মরবো। তুমি কুঠারটা দাও দেখি। আমি গেলাম। ভালোভাবে থেকো, চিন্তা করো না। দেখবে সৃষ্টিকর্তা আমার কোনো ক্ষতি করবে না। ওনার উপর ভরসা রাখো। কেমন ভয় ভয় করছে জঙ্গলের ভেতর যেতে। এই জঙ্গলে কত বছর ধরে কেউ আসে না। এই জায়গাটা মনে হচ্ছে বেশ নিরাপদ। আমি বরং এখানেই কাট কাটি। কান্না করছে কে? মনে হচ্ছে কান্নার আওয়াজটা ওদিক থেকেই আসছে। ওই তো একটা পুরাতন কলস। মনে হচ্ছে ওই কলসের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। কে তুমি? এমন করে কান্না করছো কেন? মনে হচ্ছে কলসের ভিতরে আছো তুমি। আমি এক অভাগী, এই কলসে অনেক বছর ধরে বন্দি আছি। দয়া করে এই কলসের ভিতর থেকে আমাকে মুক্ত করো। আমার যে খুব কষ্ট হচ্ছে। কিন্তু তোমার কলস যে তালা দেওয়া। কেমন অদ্ভুত দেখতে কলস। আমার খুব ভয় করছে। কেমন করে তোমাকে মুক্ত করব? ভয় পেও না। ওই যে বড় বট গাছ দেখছো, ওর কোটরে হাত দিয়ে দেখো, একটা চাবি আছে। চাবিটা দিয়ে তার পাশে থাকা গুহার দরজা খুলবে। তারপর কি করব? সেখানে দেখবে একটা কলস আছে, তার উপর চাবি আছে এই কলসের। তবে লোভ করবে না কখনো। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। ওমা, কেমন আলোয় ভরে গেছে এই গুহা। বাইরে এত আলো, না জানি ভেতরে কত আলো। এখানে তো অনেক কলস। কি আছে এই কলসে? এর ভেতরে তো সোনা গহনা হীরা। তবে সেই চাবিওয়ালা আসল কলসটা কোথায়? এই তো চাবি। আমি চাবিটা নিয়ে যাই তাড়াতাড়ি। এ কি, তুমি ফিরে এসেছো? তার মানে তোমার মনে কোনো লোভ নেই। আসলে তুমি যাদের কঙ্কাল দেখে ভয় পেয়েছো তারা সবাই লোভী। তোমার মনে লোভ নেই, তাই তুমি চাবি আনতে পেরেছো। তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। আগে আমাকে মুক্ত করো, তারপর তোমাকে সব বলছি। দয়া করে আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না, কারণ তুমি লোভ করনি। ওখানে যাদের কঙ্কাল দেখেছো তারা সবাই লোভী, আর আমার এখানে যে এসে লোভ করবে তার সর্বনাশ হবেই। তুমি দেখেছো এই গুহার ভিতরের ওই কলসগুলোতে সোনা হীরা মুক্তা আছে। সবাই আমাকে মুক্ত করার জন্য গিয়েও সোনা গহনার লোভ করেছে। সেই সোনা হীরা মুক্তা সাপ হয়ে ছোবল দিয়েছে ওদের। আমি সবকিছু বুঝতে পেরেছি। আমি লোভ করিনি। আমি তো তোমাকে মুক্ত করেছি। তাহলে আজ আমি কিছু কাঠ কাটি। আসলে এই কাঠ বিক্রি করে আমি বাজার করব। তুমি অনেক গরিব, তাও লোভ করনি। তুমি খুব ভালো মানুষ, তাই তোমার সততার পুরস্কার তুমি পাবে। তোমার আর কিছুর কষ্ট থাকবে না। এ কি? এ তো অনেক গহনা। এত সোনা হীরা আমার লাগবে না। তুমি ভালো মানুষ তাই বলছো। এগুলো নিয়ে যাও, তোমার কাজে লাগবে। তুমি খুব ভালো। আজ আমি আসি। মিরাজ শাকচুনির দেওয়া কলস নিয়ে বাড়ির পথে রওনা দেয়। পথে রাকিবের সাথে তার দেখা হয়। একি ভাই, তোর কলসে কি? মনে হচ্ছে সোনার মতো চকচক করছে। আসলে ভাই, ওগুলো সোনা আর হীরা। জঙ্গলে এক শাকচুন্নি দিয়েছে। সে কলসের ভিতর বন্দি ছিল। আমার সততার পুরস্কার। আমাকে আর কষ্ট করতে হবে না। আমি ধনী হয়ে যাব। গ্রামের গরিবদের সাহায্য করব। তুই সত্যি বলছিস? তোমাকে মিথ্যে কেন বলতে যাব? আমি আসছি। সারাদিন না খেয়ে আছি। ওই কিছু মরিচ চুরি করে তো কিছুই হবে না। আমাকেও জঙ্গলে যেতে হবে। তার আগে গিন্নির কাছে যাই। কি বলছো তুমি? ওই জঙ্গলটা তো ভয়ঙ্কর। মানুষ জঙ্গলে গেলেই উধাও হয়ে যায়।
ওসব মনের বল। হয়তো তারা সোনা হীরা নিয়ে পালিয়ে গেছে। মিরাজ তো বোকা, মাত্র 1 কলস গহনা এনেছে। আমরা সব আনবো। তুমি কি যাবে আমার সাথে? গহনার লোভকে সামলানো যায়? চলো তবে আমরা যাই। ওই তো মনে হচ্ছে কেউ কাঁদছে। সেই কলসটাই মনে হচ্ছে। চলো তো যাই। তার মানে ওই গুহার ভিতরে রয়েছে সেই সোনা গহনা। তুমি ঠিকই বলেছ। আচ্ছা কলস, আমরা তাহলে গুহার ভিতরে যাচ্ছি। বড় গাছের কোটর থেকে চাবিটা নেই। গিন্নি, দেখো কত কলস। এখান থেকে 3টা কলস নিয়ে চলো আমরা চলে যাই। চাবি নেবে না? আরে ওই কলসে যে আছে তাকে মুক্ত করলে কি আমাদের এই কলস ভর্তি গহনা দিবে? সব চকচক করছে। আমরা তো পুরো গ্রাম কিনে নেব। তাড়াতাড়ি চলো বাড়িতে। আমি তোদের আমাকে মুক্ত করতে বলেছি, আর তোরা গহনা নিয়ে পড়লি। আমার এখানে এসে যারা লোভ করে তাদের মৃত্যু হয়। কে তুমি? মাফ করে দাও, আমরা আর লোভ করব না। দরজাটা খুলে দাও, না হলে সাপ আমাদের মেরে ফেলবে। লোভ না করলে তো তোদের মৃত্যু হবে না। লোভে পাপ, পাপে সর্বনাশ। লোভ যখন করেছিস, সর্বনাশ তো হবেই। দয়া করো, আমি আর কোনোদিন লোভ করব না। আমাদের ভুল হয়ে গিয়েছে। আমাদেরকে মুক্ত করে দাও। এই গুহায় যে একবার আটকা পড়ে সে ছানা পায় না। অনেকগুলো সাপ রাকিব আর আশাকে কামড় দেয়। তারা ছটফট করতে করতে গুহার ভেতরেই মারা যায়। অন্যদিকে মিরাজ সোনা হীরা বিক্রি করে ধনী হয়।